আমরা টিভির পর্দায় তারকাদের দেখি, কিন্তু তারকাদের পিছনে এমন কিছু মানুষ নিঃশব্দে লড়াই করে চলেন, যার জন্য তারকারা হয়তো সমাজের বুকে অনেক বেশি প্রতিষ্ঠা পান। আমার সঙ্গে যিনি আছেন এই মুহূর্তে, তিনি সেরকমই একজন ব্যক্তি। সূর্যনীল দাস, আইনজীবী সূর্যনীল দাস, কিন্তু গোটা বাংলা এখন তাকে চেনেন শুভেন্দু অধিকারীর ইলেকশন এজেন্ট হিসাবে, এবং তার লড়াই এই মুহূর্তে বিভিন্ন জনের কাছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুভেন্দু অধিকারী নিজে ফেসবুক একটি পোস্টও করেছিলেন, যেখানে দেখা যাচ্ছে স্ট্রং রুমের ভিতরে সূর্যনীল দাস কড়া পাহারায় কার্যত ম্যান মার্কিং এর ঢঙে প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আগলে রেখেছেন, আটকে রেখেছেন। পরবর্তীকালে ভবানীপুরের সেই কাঙ্ক্ষিত জয়, মসনদে বিজেপি, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী দৌড়ে। সেই সূর্যনীল দাস আমাদের সঙ্গে আছেন। সূর্যনীল দা, প্রথমেই অনেক অভিনন্দন। ধন্যবাদ। শেষ 2-2.5 মাস ধরে তোমাকে যারা চেনে তারা ব্যক্তিগতভাবে তোমার লড়াই দেখেছে। ভবানীপুরে বলো, বিভিন্ন ক্ষেত্রে তুমি বারংবার ছুটে গেছো, এবং অনেকে জানেও না যে তুমি আদালতেও শুভেন্দু অধিকারীর একাধিক মামলায় বিল্লদল বাবুকে সহযোগিতা করেছো, কখনো নিজেও একাধিক মামলা তুমি লড়েছো। কিন্তু এই ইলেকশন জার্নিটা আজকের দিনে দাঁড়িয়ে অনেক বেশি কি স্যাটিসফাইং তোমার ক্ষেত্রে? কারণ ভবানীপুরের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায় তুমি দায়িত্ব সামলেছো, শুধু তাই নয়, জিতে বেরিয়ে এলে। স্যাটিসফাইং তো অবশ্যই, কিন্তু দুদিন আগে যে ঘটনাটা ঘটে গেল চন্দ্রদার সাথে, সেইটা একটু খুশিটা একটুখানি কমিয়ে দিয়েছে। তো তাই জন্য স্যাটিসফাইং বলাটা ওই ঘটনাটির পরে ঠিক হবে না। কারণ চন্দ্রদার সাথে আমার সেই দিনকেই আমার দেখা সাক্ষাৎ, 2 ঘন্টা আগে দেখা, ওই ঘটনাটা ঘটবার 15 মিনিট আগে কথা। খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেল। চন্দ্রদা কোনো পলিটিক্যাল কাজে উনি থাকতেও না। চন্দ্রদার কাজ ছিল পুরোটা কোঅর্ডিনেট করা এবং অ্যাপয়েন্টমেন্টস দেওয়া, ডাইরেক্টর সিকিউরিটিকে দাদার যে রুটগুলো কোঅর্ডিনেট করে, এইগুলোই কাজ ছিল। তো এটা যদি ঘটনাটা না ঘটতো তাহলে জয়টা আরো খুশি, আর মেজাজটা আরো খুশি থাকতো। কিন্তু এখন একটু সম্বর হয়ে গেছি, কারণ ওই সবসময় যখন ভাবলেই ওই চোখটা এবং ওই দৃশ্যটা আবার চোখের সামনে ভেসে ওঠে। সেদিনকে গেছিলাম হসপিটালে, তো বারবার করে দৃশ্যটা ভেসে উঠে তখন একটু আবার দুঃখটা ফিরে আসে। অনেক বেশি একটা ভয় বা আতঙ্ক কাজ করছে এখন তোমাদের এই টিমটার মধ্যে। কারণ কেন আমি বলছি যে চন্দ্রদা যদি ইমিডিয়েট রাইট হ্যান্ড হন শুভেন্দু অধিকারী, তুমিও সেই দক্ষতায় তুমি সেই জায়গাটা অর্জন করেছো, এবং সেই জায়গাটা পুরো সামলেছো। ভবানীপুরের মতো একটা এপিসেন্টারকে টার্গেটের কেন্দ্রবিন্দুতে তুমিও হতে পারতে। না দেখুন, দেখো, আমার কোনো ব্যক্তিগতভাবে আমার কোনো ভয় নয়। ভয় বলে আমার মধ্যে নেই, সেই জিনিসটা নেই। হয়তো যেভাবে আমি রিয়াকশনও করেছি, লোকজনও বলেছে, ভয় বলে আমার মধ্যে সেই জিনিসটা নেই। তো আমার টিমেও যারা ছিল তাদেরকেও আমি আশ্বাসন দিয়েছি যে ভয় পাওয়ার কিছু নেই। দাদাও আশ্বাসন দিয়েছে ভয় পাওয়ার কিচ্ছু নেই। ওরা চাইছে যাতে আমরা ভয় পাই, আর এবং ভয় পেয়ে গেলে ওটা ওদের জয় হবে। এই এত লড়াই, 5 বছরের লড়াইয়ের পরে যখন আমরা ক্ষমতায় এসেছি মানুষের একদম একটা ল্যান্ডস্লাইড ভিক্টরিতে, তারপরে যদি আমরা এই একটা এদের ভয়, মানে এদের যেটা জেনারেল প্র্যাকটিস, সেটাতে যদি আমরা বাউ ডাউন করে যাই, তাহলে সেটা মানুষের ম্যান্ডেটকে অশ্রদ্ধা হবে। তো ভয় বলে আমাদের কিছু নেই। বাট ইয়েস, আমরা নিজেদের সাবধানতা মেনটেন করছি। যা যা সাবধানতা মেনটেন করার আছে সেই সাবধানতাটা মেনটেন করছি। কারণ সবাই আমরা দাদাকে জেতানোর জন্য আমরা সবাই কাজ করেছি। একজনকে হারিয়েছি, আর অন্য কাউকে আমরা হারাতে চাই না। দাদা, তুমি এই শুভেন্দু অধিকারীর এজেন্ট হবে, মানে নির্বাচনী এজেন্ট হবে, এই দায়িত্বটা কিভাবে পেলে, এবং তুমি ভেবেছিলে এত গুরুত্বপূর্ণ দায়িত্ব তোমাকে দেওয়া হবে? দেখো, এই ইলেকশনটাকে কিন্তু আমি ইলেকশন হিসেবে প্রথমত দেখিনি। এটা একটা ধর্মযুদ্ধের মতন আমি দেখেছি। তো আমাদের ধর্মেই আছে ধর্ম রক্ষা রক্ষিতাহ, ওয়ান হু প্রোটেক্টস ধর্ম, ধর্ম প্রোটেক্টস হিম। তো যেটা তোমার আগের প্রশ্নটাও ছিল যে ভয় পাওয়ার কথা, আমি ভয় পাইনি, কারণ আমি এই যে আমাদের স্ক্রিপচার্সে আছে, হিন্দু স্ক্রিপচার্সে আছে, এটাতে আমি দৃঢ় বিশ্বাসী। এবং দাদার সাথে আমার কথা হয়, দাদা আমাকে বলেন যে তোমাকে ইলেকশন এজেন্ট হতে হবে ভবানীপুরে। তো এটাকে আমি একটা অ্যাজ এ চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলাম, যে এখান থেকে যে 15 বছর ধরে হিন্দুদের ওপরে অত্যাচার করে গেছে, যে ধর্মের বিরুদ্ধে কাজ করে গেছে, তাকে আমাকে হারাতে হবে। এবং তাকে হারিয়ে তাকে একটা মেসেজ সেন্ড করতে হবে যে তুমি ভারতবর্ষে থেকে হিন্দু ধর্মের বিরুদ্ধে কাজ করে এখানে সার্ভাইভ করতে পারবে না।
তো এইটাই সবসময় প্রত্যেকদিন মানে লাস্ট 1-1.5 মাস আমি এক ঘন্টা 2 ঘন্টার ঘুমে হুম, সার্ভাইভ করেছি। কিছু কিছু সময় আমি 48 ঘন্টা 72 ঘন্টা একটানা কাজ করেছি, এক পলক না দিয়ে, না ঘুমিয়ে, কিছু না করে। তো সব সময় মাথার পেছনে এটাই চলতো যে ধর্মযুদ্ধে তো যখন নেমেছি, যতক্ষণ না যুদ্ধে জয়ী হব ততক্ষণ বিশ্রাম বা আরামের কোনো জায়গা নেই। এখনো পর্যন্ত সেই রাইট। লড়াইটা চলে যাচ্ছে। চন্দ্রদার সাথে ঘটনাটা ঘটে গেল, তো এখন আমাদের আরো বেশি তৎপর হয়ে কাজ করতে হচ্ছে। চন্দ্রদা সমস্ত কিছুগুলো সামলাতো, তো এভাবে চলছে যতদিন না আমরা স্থিতু হচ্ছি ততদিন করে কাজ করে যাবো। কাল শপথ গ্রহণ অনুষ্ঠান, তোমার ফোনে মুহুর্মুহু ফোন ঢুকছে, পাস অর্গানাইজড করা, পুরো বিষয়টা কোঅর্ডিনেট করা, এটা একটা বলা চলে যে তোমার একটা লড়াই, একটা তুমি এখনো লড়ছো বিভিন্ন ক্ষেত্রে, যেটা বোঝা যাচ্ছে। কিন্তু ইলেকশনে জয়লাভ করার আগের সেই মুহূর্তটা, সেটা তো একটা অন্যরকম একটা লড়াই ছিল। মানে ক্রমাগত পেপার তৈরি করা, ডকুমেন্ট তৈরি করা, প্রচার শিডিউল মেনটেন করে তোমার পুরো বিষয়টাকে দেখা জানা। কারণ শুভেন্দু অধিকারী খুব বেশি সময় দিতে পারতেন বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। তো দেখুন, এইটাকে কিভাবে করেছিল ওই সময়? শুভেন্দু অধিকারী আমাদের কাণ্ডারি, হুম, আমরা তাদের সৈনিক। তো কাণ্ডারি যেরকম ভাবে আমাদের হুকুম করবে আমরা সেভাবে কাজ করব। তো কাণ্ডারি আমাদের হুকুম করতেন যেভাবে, আমরা হুম, সেভাবে কাজগুলোকে এক্সিকিউট করতাম। আমাদের এক্সিকিউশনটাই কাজ ছিল। হুম, তো যা যা তো চন্দ্রদা, আমি, অঙ্কিত হুম, বলে আরেকজন আছে আমাদের টিমে, অভিষেক দা, ননীগোপাল দা, হুম, সুমিত দা, আমরা সবাই মিলে একসাথে যেভাবে কাজ করার আছে আমরা এগুলো করতাম, হুম, এবং সেটার ফলও আমরা পেয়েছি। তো এটার থেকেই হুম, বোঝা যায় ধর্ম রক্ষা রক্ষিতাহা সত্যিই আছে, প্রভু সত্যিই আছে। এবং যে অত্যাচারের একটা সীমা হুম, পেরিয়ে গেছিল, ভগবদ গীতাতে ভগবান যে বলে গেছেন যে যখন যখন ধর্মের সংকট হবে আমি নিজে আসব, ভগবান নিশ্চয়ই কিছু রূপে এসেছিলেন, সেই রূপে এসে আমাদেরকে সাহায্য করে গেছেন এবং ধর্ম আবার স্থাপিত করে গেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিপক্ষ, মাথায় কোনো সময় এটা চাপ তৈরি করেছিল? না না, মমতা দেখুন, যে অধর্মের পথে চলছে তারকে নিয়ে চাপের তো কিছু কিন্তু দাদা, বিষয় এতগুলো নয়। ইলেকশন, তোমাকে এটাও মাথায় রাখতে হবে, প্রত্যেকটা ইলেকশনে কার্যত ডমিনেট করেছে তৃণমূল। সেখানে তোমার প্রতিপক্ষে স্বয়ং মুখ্যমন্ত্রী ছিলেন। অফকোর্স, তো প্রতিটা ইলেকশনে তো এইরকম ব্যবস্থাও ছিল না যে প্রতিটা ইলেকশন ওনারা জিততেন কিভাবে। হুম, ওনারা ইলেকশনটা জিততেনই হচ্ছে রাহাজানি, হুম, ডাকাতি, লোকজনকে ভয় দেখিয়ে এইভাবে ইলেকশনটা জিততেন। একবার ফ্রি ফেয়ার ইলেকশন হলো, হেরে গেলেন। হুম, এবারে রিগিং এর কোনো স্কোপ পেলেন না, রাইট। তাই জন্য হেরে গেলেন। তো তাই জন্য প্রথম থেকেই জানতাম যে যদি সক্রিয়ভাবে পুলিশ প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যদি ঠিকভাবে কাজ করে, মানুষ তো ওনাদের সাথে কোনোদিনই ছিল না। তাই সেটার জন্যই তো 77 থেকে 207 অব্দি চলে গেছে। হুম, ফলতার এখনো ইলেকশন বাকি আছে, 208 হয়ে যাবে ওটা। তো ইভেন ফলতারতেও যেহেতু ওটা ওখানে হিন্দুদেরকে জানে ওখানে হারবে, তাই জন্য হিন্দুদেরকে যেভাবে অত্যাচার হুম, করছিল, ভোট দেওয়া দিতে পারছিল না, ওখানে ওই সেম মডেলটাই, ওটাই হচ্ছে ডায়মন্ড হারবার মডেল। ওটা ডায়মন্ড হারবার শুধু মডেল না, ওটা তৃণমূল মডেল। হুম। ওটা হচ্ছে কয়লা ভাইপো চোর ভাইপোর মডেল। তো ওটা যেই মাত্র ধূলিসাৎ হয়ে গেল, ওরাও ধূলিসাৎ হয়ে গেল, ধুয়ে মুছে সাফ হয়ে গেল। দাদা, ভবানীপুরে তোমরা লোকাল সাপোর্টটা পাওনি, বাট বিকজ ভবানীপুরে সে অর্থে বিজেপির এর আগে কখনো এরকম সাংগঠনিক দক্ষতার কথা আমরা জানতাম না। আর মমতা ব্যানার্জির পাড়ার মেয়ে, তার ভাইরা ওখানে রাজনীতি করেছেন, কাউন্সিলররা তার সঙ্গে অত্যন্ত ভালো একটা সম্পর্ক মেনটেন করে চলেন। সেইটা তোমরা কিভাবে অ্যারেঞ্জ করলে, এবং অ্যাট এ টাইম ওই ম্যান পাওয়ারটা ভবানীপুরে তোমরা কিভাবে গ্যাদার করতে না না, পারলে? লোকাল সংগঠন থেকে আমরা, মন্ডল থেকে সমস্ত সাহায্যই পেয়েছি। খুবই ডেডিকেটেডলি ওনারা কাজ করেছেন। যখন যখন আমাদের যা যা প্রয়োজন হয়েছে ওরা সাথে দাঁড়িয়েছেন। হ্যাঁ, সংগঠনটা ছোট হুম, নিশ্চয়ই, কিন্তু দেখো, কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। তৃণমূলের কোয়ান্টিটি ছিল, কোয়ালিটি ছিল না। আমাদের হুম, কোয়ান্টিটি হয়তো কম, বাট কোয়ালিটি খুবই ভালো ছিল, সবাই ডেডিকেটেড ছিল। এবং সবার মধ্যে সেই দৃঢ়তা ছিল যে এই চোর সরকারকে, এই যে জিহাদি সরকার একটা আছে, একে ধুয়ে মুছে সাফ করতে হবে। তো ওই মেন্টালিটিটা নিয়ে যেহেতু কাজ করছিল, তো এই ডেডিকেশনটা রেজাল্টেও দেখা গেছে, শুধু ভবানীপুর না, সারা বাংলায় সেটা আমরা দেখেছি। তো সংগঠনটা ছোট হলেও সংগঠনটা অনেকটা খুবই ডেডিকেটেড এবং কোয়ালিটি ওয়াইজ খুব ভালো ছিল। তুমি কি জানতে তুমি নির্বাচনী এজেন্ট হওয়ার এই দায়িত্বটা পাবে? মানে তোমাকে প্রথমে কি ফোন করে বলেন শুভেন্দু দা যে তোমাকে নির্বাচনী এজেন্ট হতে হবে? না, বিল্লদল দা প্রথমে হুম, দাদার সাথে কথা বলেন, বিল্লদল দা তারপরে আমাকে জিজ্ঞেসও করেন হুম, যে তুই কি হতে চাস। তো আমি তো সেটাকে খুবই, আমার জন্য ইট ওয়াজ আ হোয়াট শুড আই সে, মানে অনার, যে আমি
যে হিন্দুত্বের যে কাণ্ডারি হয়ে দাঁড়িয়েছে লাস্ট 5 বছরে, হিন্দুদের জন্য যা যে কাজ করে গেছে এই জিহাদি সরকারের বিরুদ্ধে, তার যদি আমি কোনো কাজে যদি আসতে পারি, কোনো হেল্পে আসতে পারি, ইট ইজ অ্যান অনার ফর মি। আর সেই দায়িত্বটা যে আমাকে বিশ্বাস করে দিয়েছেন শুভেন্দু দা, তো সেটার জন্য সদা কৃতজ্ঞ থাকবো আমি। তোমার একটা ভিডিও আমি ভাইরাল হয়েছে, আমি দেখছি তৃণমূলের কোনো লোক একটু অ্যাটিটিউড দেখে দরজার সামনে বা গেটের সামনে দাঁড়িয়ে আছেন, তুমি নাছোড়বান্দা যে ওনাকে এখানে সরতে হবে, পুলিশকে তুমি বলছো যে কার্ড নেই কিছু নেই, আপনারা অ্যালাউ কেন করছেন? এই যে লড়াইটা, ওই দিন কি হয়েছিল বিষয়টা? টানালিটা বন্ধ করুন, এবারে চটি চাটাটা বন্ধ করতে হবে। হাওয়াই চটি গন, হাওয়াই চটি ইজ গন, শান্তনু সিনহা বিশ্বাসের ওয়েলফেয়ার ইজ গন। মনে রাখবেন, লোকজনের ফোন সার্ভেলেন্সে দেওয়া, তারা কি কথা বলছে শোনা, তাদের বাড়ির সামনে চড় লাগানো, সব গন। নেটপ্লেট গুলো কোথায়? আপনার ব্যাচটা ব্যাপার ভেতরে কেন? ভেতরে রাখবার জিনিস বার করুন। আপনাদের আইডি কার্ড কোথায়? ও হ্যালো চশমা, আপনার আইডি কার্ড কোথায় দাদা? আপনার নামটা কি? কুমার? ও ওই দিন তো অনেকগুলো ঘটনা ঘটে। ওদের কি বলতো, আসলে আইনটা না মেনে মেনে ওরা ভুলে গেছে যে আইন বলে একটা জিনিস হয়। হুম, যে জিনিসটা পুলিশ প্রশাসনের সাথেও হয়ে এসেছিল, যে ওরা পুলিশিংটা ভুলে গেছে, হুম, যে পুলিশের অ্যাকচুয়ালি কর্তব্যটা কি কি করা উচিত। এখন তো পুলিশের সাথে খুবই ওতপ্রোতভাবে আমাকে কাজ করতে হচ্ছে। হুম, তো আমি দেখছি ওরা পুলিশিং কি জিনিস সেটাই ওরা ভুলে গেছে কমপ্লিটলি। তো সেম হচ্ছে ওই উনি যে ছিলেন, ওনার নামটা এক্স্যাক্টলি আমার এক্ষুনি মনে পড়ছে না, বাট উনিও ভুলে গেছেন যে আইনটা কি। এতদিন তো মানে একটা রাজতন্ত্র চলে এসছে, তো ওরা ভেবেছেন যে ওখানেও সেটা চলবে। তো আমার বচে তো আমি সেটা হতে দেবই না। প্রত্যেকজনের কিউআর কোড জেনারেটেড আইডি কার্ড ইস্যু করা হয়েছিল আগের রাতে হুম, ফর কাউন্টিং পারপাসেস। হুম, উনি একজন কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট যে তৃণমূলের দ্বারাই সেট আপ ছিল, মলয় গুহ রয় বলে, হুম, তার উনি ইলেকশন এজেন্ট ছিলেন। যেরকম আমাকেও একটি আইডি কার্ড দেওয়া ছিল, যদি ওই ভিডিওটা দেখেন আমার আইডি কার্ডটা আমার গলায় ঝোলানো আছে, হুম, ওনার কিন্তু ছিল না। উনি বলছেন যে নাকি ওটা কেউ ওনার থেকে নিয়ে নিয়েছে। এটা অ্যাবসলিউটলি মিথ্যে কথা। ওদের তো পুরো পুরো জিনিসটাই ওদের মিথ্যের উপরে দাঁড়িয়ে, তো ওটা আরেকটা মিথ্যে কথা নিজেই সরিয়ে রেখে হয়তো পকেটে, যেরকম, কারণ ওনাকে ডিফেন্ড করতে হচ্ছিল যে মমতা ব্যানার্জিও কিন্তু আইডি কার্ড ছাড়া ভেতরে ঢুকে গেছিল, কারণ ওখানে যারা এখনো যারা দলদাস পুলিশ আছে তাকে ঢুকতে দিয়েছিলেন। তো সেইটাকে ডিফেন্ড করার জন্য উনি মনে হয় পকেটে কার্ডটা ঢুকিয়ে হুম। রেখে একটা নাটক ক্রিয়েট করার চেষ্টা করছিলেন। তো এই নাটকগুলো অনেক দেখে এসেছি, 5 বছর ধরে তো লড়াই করে যাচ্ছি। তো এই নাটকগুলো খুব ভেরি সিম্পল টু আইডেন্টিফাই। তো ওখানে আইডেন্টিফাই করে মিডিয়াও সামনে ছিল, তো ওনারা ক্যাপচার করে নিয়েছিল ওই ঝগড়াটা। তো আমার তো কিছু না, ওনারই ফেস লস হলো। কিন্তু এর আগে তো তৃণমূলের এই ধরনের এজেন্টরা খুব সহজেই কাউন্টিং সেন্টারে ঢুকে যেত, এবং ঢুকতো না, কাউন্টিং সেন্টার রীতিমতো লুটপাটের ঘটনা আমরা দেখেছি। পঞ্চায়েত নির্বাচনে তো ব্যালট চিবিয়ে খেয়ে নিলেন একজন তৃণমূল কর্মী। তো সেইটা কোথাও গিয়ে তোমরা কি একটা সাইকোলজিক্যাল একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেছো প্রথম থেকেই তৃণমূলের উপরে, অন্তত এই নির্বাচনটা থেকে ভবানীপুরে, যেটা আমার মনে হয়েছে? না, আগের নির্বাচনে সূর্যনীল দাস তো সামনে দাঁড়িয়েছিল না। সূর্যনীল দাস যখন এসছে, কাজটা হয়ে গেছে। সেটা তো কিছুটা ঠিকই শুনলাম। তোমার একটা ছবি শুভেন্দুবাবু টুইট করেন, সেখানে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছেন, একদিকে তুমি একদম চোখে চোখে তাকিয়ে একদম দাঁড়িয়ে আছো যে তুমি এখান থেকে উঠলে ভাই আমি উঠবো। এই যে স্ট্রং রুম পাহারা দেওয়া, ওই দিন ঘটনাটা কি হয়েছিল? মমতা দেখুন, দেখো, স্ট্রং রুমের একটা নিয়ম আছে। হুম, নিয়মটা হচ্ছে যে আমাদেরও এজেন্টস ছিল, ওদেরও এজেন্টস ছিল। স্ট্রং রুমের ওখানে কিছু সিসিটিভিস লাগানো আছে। সেই সিসিটিভির ফিডটা শাখাওয়াতে যদি তুমি ঢুকেই বাঁদিকে দুটো মনিটরে সিসিটিভি ফিডটা অলওয়েজ ওখানে প্লে হচ্ছে। হুম, আর আরো অফিস থেকে বলা হয়েছিল এজেন্ট অ্যাপয়েন্ট করতে, যারা ওটা দেখবে। ক্যান্ডিডেট বা এজেন্ট ফর সে মিনিট অর টু ওপরে গিয়ে জাস্ট একবার তালাটা দেখে নিচে নামে আসতে হয়। কেউ ওখানে থাকতে পারবে না। হুম, ওখানে শুধু যারা ওখানে সিআরপিএফ এর জওয়ানরা ছিল, শুধু ওনাদেরই থাকার দায়িত্ব, অধিকার ছিল। তো প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেও খুব ভালো লাগছে এটা, প্রাক্তন মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে নিজে, তো তখনও তো ওনার মধ্যে ওই রাজতন্ত্রের ভাবটা ছিলই। তো উনি ভেবেছিলেন যে উনি ওখানে সারাক্ষণ বসে থাকবেন। তো উনি যখন বসেছেন, আমি শুভেন্দু অধিকারী চিফ ইলেকশন এজেন্ট। তো ইলেকশন এজেন্ট আর ক্যান্ডিডেট অ্যাজ পার ল আর অন ইকুয়াল টার্মস ইন টার্মস অফ হুম, ল।
তো তাই জন্য দাদা ওখানে ছিলেন না, তো তাই জন্য আমাকে দাদা বললেন যে তুমি যাও, তাহলে তুমিও বসো। যদি একটা পার্টির ক্যান্ডিডেট যদি বসে থাকতে পারে তো তুমি কেন বসবে না? তো যেই মুহূর্তে আমি ইনস্ট্রাকশনটা পাই দাদার থেকে, আমি ইমিডিয়েটলি পৌঁছে যাই এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর সামনে আমি বসে থাকি। তো উনি যদি ভাবেন যে ওনাকে কোনো এক্সট্রা বেনিফিট বা ট্রিটমেন্ট দেওয়া হবে, সেটা তো দেওয়া হবে না। আইনের চোখে সবাই সেম। মুখ্যমন্ত্রী করতে কি চাইছিলেন এই প্রশ্নটা তোমার মাথায় আসেনি যে সব কাজ বাজ ছেড়ে আমি বসে আছি একটা চেয়ারে, আমিও বসে আছি, ফলে আলটিমেটলি করতে তিনি কি চাইছিলেন তোমার কি মনে হয়? উনি এই দেখুন, দেখো আমি যেটা ভেতর মহলের থেকে খবর পেয়েছি, তৃণমূলেরও ভেতর মহল থেকে খবর পেয়েছিলাম যে ওরা কোনো কাউন্টিং এজেন্ট কেউ হতে চাইছিল না আচ্ছা, তৃণমূলে। ভবানীপুরে পুরো বেঙ্গলে কেউ কাউন্টিং আচ্ছা। এজেন্ট ওরা পাচ্ছিল না। তো এটা একটা জাস্ট বার্তা দেওয়ার জন্য এই পুরো নাটকটা সাজানো হয়েছিল যে তোমার সো কল্ড নেত্রী এখনো ফিল্ডে আছে। শুধু ওই বার্তাটার জন্যই এটা করা হয়েছিল। কারণ স্ট্রং রুম যেরকম ভাবে সিকিউরিটি দিয়েছিল এবং যেভাবে সক্রিয়ভাবে ইলেকশন কমিশন এভাবে কাজ করেছে, কারোর ক্ষমতা নেই, ক্ষমতা ছিল না ভেতরে ঢুকে কিছু করবার। তো শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী রাত 11টার সময় পৌঁছে যায় স্কুলের সামনে, মানে স্ট্রং রুমের ওই কালেকশনের ভোট বাক্সের সামনে। তো এটা তো তোমার কাছে সারপ্রাইজিং ছিল যে কি রে ভাই, মুখ্যমন্ত্রী এত রাতে চলে এসেছে, কি ভাবছে কি এরা? না, প্ল্যানটা কি ভাবতে ওদের? না, আমি শুধু এটুকুনি ভেবেছিলাম যে এই ভদ্রমহিলার কি কোনো কাজ টাজ নেই, ইলেকশন শেষ হলো, এবারে ইলেকশনের পরের যে কাউন্টিং টাউন্টিং নিয়ে কাজ আছে, অনেক কাজ আছে। আমরা রাত্রির 4টে-5টা অবধি কাজ করতাম, আবার 7টার থেকে আবার কাজ করতাম 1 ঘন্টা একটুখানি ঘুমিয়ে নিয়ে। তো উনি কি করতে, কেন এগুলো করলেন? নাটক 15 বছর ধরে নাটক করে এসছে, লাস্ট নাটক ছিল এটা। তোমার কি ভাগ্যিস আমাকে টিকিট কেটে দেখতে হয়নি নাটকটা। তুমি তো মুখ্যমন্ত্রীর শেষ অবস্থাটা অন্তত দেখলে, মানে তুই লাকি যে তুই মুখ্যমন্ত্রীর শেষ পয়েন্ট অফ ভিউটা তুমি চাক্ষুষ করলে একদম সামনে বসে। এই এত সামনে কেউ মুখ্যমন্ত্রীর শেষ অবস্থাটা দেখেনি। পুতনার লাস্ট মুখটা দেখে গেছি। ভালো লেগেছিল যেমন তুমি বুঝতে পারছো মুখ্যমন্ত্রী চোখে মুখে একটা অধর্মের যখন বিনাশ হচ্ছে, সেইটা যে ধর্মের পথে চলে তার দেখলে সবসময় ভালো লাগে। হ্যাঁ, অফকোর্স ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব স্যাটিসফাইড হয়েছিল। মুখ্যমন্ত্রী কাউন্টিং সেন্টার থেকে বেরিয়ে ওনাকে একটা প্রেস মিট করেন, সেখানে তিনি বলেন যে তাকে লাথি মারা হয়েছে, পিছন দিয়ে মেরেছে, আমরা তো ভিতরে গিয়ে দেখতে পাইনি। সত্যি কি তাকে মারা হয়েছিল? তোমার মনে হয় যে এটা বিজেপির কালচার? কখনো এটা হতে পারে না, সিআরপিএফ এর কথাও তিনি বলেছিলেন আমাদের পিছনে মেরেছে, মুখ্যমন্ত্রী বলছেন অন ক্যামেরা সেদিন। উনি তো অনেক কিছুই বলেছেন, উনি তো 100টা জিনিস, সবকিছুই তো ওনার জন্য সাজানো ঘটনা। সেই পার্ক স্ট্রিটের রেপ কেস থেকে সাজানো ঘটনা শুরু হয়েছে, তো এটা লাস্ট সাজানো ঘটনা ছিল ওনার, এটা নিজে এবারে করলেন। এটা মানে দেখো, তৃণমূলের এটা আমি আরেকটাও আমি বার্তাটা তোমার মাধ্যমে আমি দিতে চাই। 4 তারিখের 12টার পর থেকে কিছুজন যারা 11টা 59 পর্যন্ত সবুজ পড়েছিল, তারা হঠাৎ করে 12টার পরে গেরুয়া হয়ে গেছে, এবং তারাই কিন্তু উপদ্রব এবং বাঁদরামি গুলো করছে, মানুষকে গিয়ে থ্রেটেন করে। তার জন্য কি হচ্ছে, বিজেপির নামটা খারাপ হচ্ছে। আর এবং কারণ তারা অ্যাকাস্টম টু ওই কালচার, ওই তৃণমূলের যে ডাকাতির কালচার, ইন্টিমিডেশন, ফিয়ারের কালচার, ওরা অ্যাকাস্টম টু দ্যাট। তো ওরা যে নতুন, মানে বিজেপির যে কালচারটা আলাদা, ধর্মের কালচারে যে আমরা হাঁটি, সেটা ওরা বুঝতে পারছে না। ওরা ভাবছে যে এইটা করে আমি ব্রাউনি পয়েন্টস পাবো এবং বিজেপি আমাকে জায়গা দেবে। কোনোদিন জায়গা দেবো না আমরা, এরকম যারা ডাকাতি রাহাজানি করে বেড়ায়। তো মুখ্যমন্ত্রীরও সেম একটা ধারণা যে ওনার পার্টি যেগুলো এত বছর ধরে করে এসছে, তো বিজেপিও সেম জিনিসটা করেছে। এই বার্তাটা উনি মিথ্যে কথা বলে দিতে চেয়েছিলেন। যারা জানে, তারা সবাই জানে বিজেপির কালচার কি। মহিলার গায়ে হাত দেওয়া তো দূরের কথা, মহিলাদের সাথে আমরা কোনো খারাপ কথাও বলি না, সম্মান করি, নারী শক্তি। রাজনৈতিক ময়দানে অফকোর্স আমার প্রতিদ্বন্দ্বী, নো ডাউট, কিন্তু বেসিক সৌজন্যতাটা যেটা একটা ব্যক্তি অন্য ব্যক্তির প্রতি থাকা উচিত, সেই সৌজন্যতাটা সমস্ত কিছু মেনটেন করা হয়েছিল। বরঞ্চ উনি আমাকে পার্সোনালি একটি গালাগালিও দিয়েছিলেন, সেটা আমি এক্সপ্রেস করতে চাই না। বাট যেহেতু উনি এরকম একটা ভুল, আমি এটা কোনো যতগুলো আমি মিডিয়াতে ইন্টারভিউ দিয়েছি আমি এটা এক্সপ্রেস করিনি বা আমি এটা বলিনি। বাট যেহেতু উনি এরকম একটা মিথ্যে কথা বলেছেন, আমার এটা দায়িত্ব আমি বলা যে উনিও আমাকে নিজে পার্সোনালি সামনে দাঁড়িয়ে একটা গালাগালি দিয়েছিলেন, খুবই বাজে একটা গালাগালি দিয়েছিলেন বাংলায়। তো সেটা আমাদের কালচার নয়, আমি কোনো রেসপন্ডও করিনি তাতে। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বা অমিত শাহকে সালা বলেন, তোমাকে কালচার না, তোমাকে গালাগালি দিয়েছে, তুমি ভাবতেই পারো যে তুমি ওই জায়গায় পৌঁছেছো। না, মানে আদরণীয় প্রধানমন্ত্রী অমিত শাহজির কারণে আমাদের বাংলা মুক্ত হয়েছে। শুভেন্দুদার সাথে থেকে ওনারা বাংলাকে মুক্ত করেছে। আমি একটা ছোট্ট দাদার সিপাই,
হুম। যা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা পূরণ করেছি। না, কাউন্টিং এর ওই সময়টা 16 রাউন্ড অবধি কিছুটা মুখ্যমন্ত্রী এগিয়েছিলেন, 17 রাউন্ডের পর খেলাটা আস্তে আস্তে ঘুরতে শুরু করে, মানে টান টান একটা রুদ্ধশ্বাস লড়াই, এবং তোমরা কনফিডেন্ট ছিলে অঙ্ক কষে যে হ্যাঁ, লাস্টে হ্যাঁ। শুভেন্দুদা বেরোবেন? খেলাটা 16 রাউন্ড থেকে শুধু ঘুরতে শুরু করেনি, খেলাটা ঘুরতে শুরু করেছিল 7th রাউন্ড অনওয়ার্ডস। হুম প্রথম দুটো রাউন্ড ছিল 63 নম্বর ওয়ার্ড। প্রথম রাউন্ডে আমাদের ডেফিসিট থাকে, সেকেন্ড রাউন্ডে আমরা আবার এগিয়ে যাই। হুম। পরের যে 3-4টে রাউন্ড ছিল সেইটা ছিল হচ্ছে আপনার 77 নম্বর ওয়ার্ড। সংখ্যালঘু এরিয়া, রাইট? সংখ্যালঘু বলাটা ভুল হবে, হুম মুসলিম এরিয়া বলবো। হুম সংখ্যালঘু হচ্ছে পার্সিরা, সংখ্যালঘু হচ্ছে খ্রিস্টানরা, হুম সংখ্যালঘু হচ্ছে জৈনরা, হুম। সংখ্যালঘু হচ্ছে বুদ্ধিস্টরা। আমি সেকেন্ড হাইয়েস্ট মেজরিটি যাদের আছে সেই ওয়ার্ড, তাদের Right, ওয়ার্ড right. 77 নম্বর ওয়ার্ড। তো 77 নম্বর ওয়ার্ডে ওরা অনেকটা এগিয়ে যায়। তারপরের থেকে কোনো রাউন্ডে উনি লিড পাননি। প্রত্যেকটা রাউন্ডে আমরা 2,500-3 হাজার করে আমরা মেক আপ করছিলাম। বাকি যে লাস্ট 3টে রাউন্ড সেগুলো আমাদের সব থেকে স্ট্রংগেস্ট রাউন্ড ছিল। হুম। 0 সেকেন্ড হাইয়েস্ট মেজরিটি ভোটস, ম্যাক্সিমাম হিন্দু ভোটস। তো হিন্দুরা তো জানেই, তারাও ধর্মের লড়াই করছিল, প্রতিটা হুম। ভোটার এখানে ধর্মের লড়াই করছিল। তো আমাদের তো হওয়ার কথাই ছিল। তো যেটা আমাদের ডেফিসিটটা রিকভার হচ্ছিল, ওটা আস্তে 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 7th রাউন্ড অনওয়ার্ডসে রিকভার হওয়া স্টার্ট হয়ে গেছিল 2,500-3,500 ভোটস করে করে। রাইট। শুনুন, আমার একটা শেষ প্রশ্ন থাকবে তোমার এখানে ভবানীপুর ইলেকশনটা নিয়ে। তোমার টার্নিং পয়েন্টটা কি মনে হয় যে মুখ্যমন্ত্রী হারের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী প্রার্থী, নাকি অনেক শিক্ষিত মানুষ যারা 12তলা 13তলার উপরে থাকেন ভবানীপুরের সকল্ড এরিয়ায়, তারা নেমে এসে ভোটের দিন ভোট দেন, এবং 90% ভোট ভবানীপুরের মতো ওই জায়গায় আমরা এর আগে জীবদ্দশায় ইতিহাসে দেখিনি? তোমার পার্সোনাল অবজারভেশনটা কি? দেখো, দাদার মতন একজন ক্যান্ডিডেট ভবানীপুর হুম। পেয়েছে, সেটা তো একটা ফ্যাক্টর আছেই ডেফিনেটলি। সেকেন্ড বিগেস্ট ফ্যাক্টর হচ্ছে, আগে কি হতো, যারা মানে বহুতলে থাকেন তারা ভয়েতে নামতে পারতো না। হুম কি করতো এরা, তৃণমূলের লোকেরা দুটো করে লোক বাইরে দাঁড় করিয়ে রাখতো, এবং বাড়ি বাড়ি গিয়ে বলতো যে আমাদের দুজন লোক আছে, যা তোমাদের জিনিসপত্র লাগবে আমরা পাঠিয়ে দেবো, বাড়ির থেকে বেরোলে আর কোনোদিন বাড়ির থেকে বেরোতে পারবে না। তো এই ইন্টিমিডেশনটা কেটে যাওয়ার কারণে মানুষ নিজের স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে নিজের ভোটটা নিজে দিতে পেরেছে। তো যেহেতু নিজের ভোটটা নিজে দিতে পেরেছে, যাদেরকে এতদিন ধরে দমন করা আছে, যারা নিজেদের অধিকারটা এক্সপ্রেস করতে পারেনি ভোট বাক্সে, হুম তারা যখন এবারে করেছে, তারা অবশ্যই গভর্নমেন্টের ফেভারে দেবে না। তো আমি তো যেটা আগেও বললাম, এরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে কোনোদিনই জিততে পারতো না, কোনোদিনই জিততে পারতো না। 21-এও ভোট লুট করে জিতেছিল মানুষ, আমাদের সাথে ছিল 21-এ, ভোট লুট করে জিতেছিল। এবং এটাকেই বলে সময়। কোনো না কোনো দিন সূর্যনীলদার ভাষায় অধর্মের শেষ আছে, পতন আছে, অহংকার আভিজাত্য এইভাবেই হয়তো মাটিতে মিশে যায়, ধুলোয় মিশে যায়। শান্তিনিকেতনের সামনে ফাঁকা হয়ে যাচ্ছে পুলিশ পাহারা, মানুষ উদ্বেলিত আনন্দে ক্যামেরার সামনে মুখ খুলছেন। ভয় আউট, সূর্যনীলদাদের পার্টিদের ভাষায় ভরসা ইন, নতুন ডাক বাংলায়, ডাকের নাম পরিবর্তন। অসংখ্য ধন্যবাদ সূর্যনীলদা। ধন্যবাদ। ধন্যবাদ। আপনাদেরও কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন সূর্যনীলদাদের এই লড়াই। ধন্যবাদ।